আমি বলতে চাই শুধু নারায়ণগঞ্জে আমরা সিটি কর্পোরেশন করতে পেরেছি। মাননীয় সদস্য, আপনি আরো 2 মিনিট বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। নারায়ণগঞ্জে যাওয়ার যে সড়ক লিংক রোড সেটাকে আমরা 4 লেন বিশিষ্ট করতে পেরেছি। শীতলক্ষ্যা নদী 4 লেন বিশিষ্ট, ওখানে 4 লেন বিশিষ্ট রাস্তা হবে শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে মদনপুর থেকে সৈয়দপুরে হয়ে পঞ্চবটি পর্যন্ত। শীতলক্ষ্যা সেতুর টেন্ডার আগামী জুন মাসের মধ্যে হবে, যদিও নিজেদের মধ্যে থেকে অনেক বিরোধিতা আছে। আজকে আমি জননেতা এবং বাংলাদেশের অন্যতম রাজনৈতিক নেতা ওবায়দুল কাদেরকে ধন্যবাদ দিতে চাই যে তিনি আসার পরে এই শীতলক্ষ্যা সেতুর কাজটি খুবই দ্রুত হচ্ছে। আমি বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, যিনি বাংলাদেশের রাজনীতিতে একটা উজ্জ্বল নক্ষত্র, আগে আমি অনেক বুঝিয়েছি জননেত্রী শেখ হাসিনা ডাবল ট্রেন লাইন করতে চেয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে ওই ঢাকা পর্যন্ত, যেটা গাজীপুর হয়ে আরো দূরে যাবে। 13 মিনিট মাত্র কথা বলেছে একটা বৈঠকে। বাবু সুরঞ্জিত সেনগুপ্ত সাথে সাথে সেটার উপলব্ধি করেছেন এবং প্রধানমন্ত্রীর কথা শোনা মাত্র তিনি সেটাকে ভারতীয় যে ঋণ 8,000 কোটি টাকা ঋণ আছে সেখানে ঢুকিয়ে দিয়েছেন এবং সেটা আলটিমেটলি বাস্তবায়িত হবে। যখন বাস্তবায়িত হবে সে বীজ আজকে বপিত হয়েছে। আজকে নারায়ণগঞ্জে প্রাইভেটলি আমরা 500 বেডের মেডিকেল কলেজ হাসপাতাল করতে যাচ্ছি সরকারি সহযোগিতায়। 100 বেডের বারডেমের সহযোগিতায় আরও 100 বেডের হাসপাতাল হচ্ছে বন্দরে, যেখানে মাত্র 25টি সিট ছিল সেখানে অলরেডি 50টি সিট আমরা করেছি সরকারিভাবে। নারায়ণগঞ্জ শহরে মেডিকেল কলেজ করতে যাচ্ছি আমরা। আমার আরও 2 মিনিট না দিলে এলাকার কথাটা আমি বলতে পারছি না, আমি শেষে আছি একদম। তো যাই হোক, আমরা ওই যে গোগনগর এলাকায় একটা কারিগরি বিশ্ববিদ্যালয়, কারিগরি কলেজ করতে যাচ্ছি আমরা। আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে মেরিন ডিজেল ট্রেনিং সেন্টারটাকে মেরিন ডিজেল টেকনোলজি কলেজ করেছেন। আমরা নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ করতে যাচ্ছি এবং হাসপাতালগুলোর উন্নয়ন করতে যাচ্ছি। আমরা কার্ডিও সেন্টার এবং ট্রমা সেন্টারের দিকে আছি। আমরা নারায়ণগঞ্জে বিভিন্ন উন্নয়নে আমরা সফল হচ্ছি। আমরা ফেরি সার্ভিস উদ্বোধন করতে যাচ্ছি অতি সত্বর। এভাবেই সারা বাংলাদেশে কিন্তু উন্নয়ন হচ্ছে। 300 সিটের মধ্যে এই 1টি সিটে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন বাংলাদেশেও হচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই আমাদের আরো 2 মিনিট বলুন মাননীয় সদস্য। বিরোধী দলের প্রতি সম্মান রেখে বলতে চাই মাননীয় স্পিকার, জাতির প্রয়োজনে তারা যাতে ক্ষুদ্র স্বার্থ থেকে উঠে আসেন এবং তারা যেটা করছেন আমার মনে হয় তারা এখন ভারতের বিরুদ্ধে এমন ধরনের কথা তারা বলছেন যেন কোনোদিন তারা ক্ষমতায় ছিলেন না। ক্ষমতা যদি একবার পেতেন তাহলে মনে হয় দিল্লি দখল করে ফেলতেন ওনারা। এত ক্ষিপ্ত এবং এত শক্তিশালী ওনারা পররাষ্ট্র মন্ত্রীকে এবং পররাষ্ট্র নীতিকে ওনারা অনেক সমালোচনা করে। ভাবটা এমন যে কেন বাংলাদেশ ভারতকে আক্রমণ করে দখল করছে না, অথচ তারা যে দুইবার ক্ষমতায় ছিলেন, ওরা যে ভারতকে এবং ভারতের ব্যবসাকে আমাদের দেশের মধ্যে একচেটিয়া অধিকার করে দিয়েছিলেন, এটা ওনারা ভুলে যান অথবা ভুলে যাওয়ানোর চেষ্টা করেন। ওনারা মসজিদ নাকি মন্দির হয়ে যাবে এ কথারও কথা ওনারা বলেছিলেন। এখন ওনাদের সেগুড়ে বালি। এখন আমরা যেটা বুঝতে পারছি যে বিডিআরের যে ঘটনা সেই ঘটনাও ওরা আমাদের উপর চাপাতে চান, অথচ ব্যাপারটা এরকম ছিল যে আমাদের সামরিক বাহিনীর সূর্য সন্তানগুলোকে মেরে সেই ওসিলায় একটা 7ই নভেম্বর মতো ঘটনা ঘটিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে 6 মাসের মাথায় মেরে ফেলার পরিকল্পনা ওনারা করেছিলেন। এবং এখনো 12ই মার্চে ওনারা চাচ্ছেন গুজব ছড়িয়ে দিতে। সেনাবাহিনী মারা গেছে, বিজিবি মারা গেছে, পুলিশ মারা গেছে, জনগণ মারা গেছে, এগুলো করে ঢাকা শহরকে ওনারা একটা গুজবের শহরে পরিণত করে সুযোগ সন্ধানের চেষ্টা করছেন। আমি বলতে চাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গিয়ে যাবে, আবার এই মহাজোটের সরকার ক্ষমতায় আসবে। যে যত ব্যর্থতাই দেখুক, এখানে